আজকে নিউজ ডিজিটাল দুর্গাপুরে আপনাকে স্বাগত। মেরা ভারত মহান পার্টির সর্বভারতীয় সভাপতি হিসাবে সুব্রত ভৌমিক, আপনি একজন আজকে একটা স্পেশাল ডে আপনার কাছে। আপনার নিউজ পেপার যুগান্তকারী ভাবনা তার প্রকাশ আগামীকাল। কি বলবেন এই বিষয়ে? একজন এডিটর হিসেবে মান্যতা পেলেন আপনি। আপনি তো সর্বভারতীয় সভাপতি ছিলেনই, এডিটর হিসেবেও মান্যতা পেলেন, কি বলবেন? নমস্কার। আমি সর্বভারতীয় সভাপতি নয়, শুধু আমি এই পার্টির ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা। একদম। আর যেখানে দীর্ঘ 2 বছর ধরে আমার এই আজকে 3 বছরে পা দিল এই পার্টিটা তৈরির পিছনে, এবং যুগান্তকারী ভাবনা কালকে থেকে আমার পেপার আজকে ছাপাতে চলে গেছে। কালকে আমার পেপারটা লঞ্চ হয়ে যাবে। তা আমি বেশি এখন করতে পারিনি, কারণ একটা কথা হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে একটা ইকোনমিক ব্যাপার আছে, সেই কারণে আমি বেশি করতে পারিনি। আস্তে আস্তে যখন আমার হবে, এই পেপারটাকে আমি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, আমি এগুলোকে তুলে ধরবো। আচ্ছা, 10 ও দেশের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেছেন। আপনার রিটায়ারমেন্ট অবসরকালীন জীবনযাপন করার সাথে সাথেও আপনি দেশের জন্য এত ভাবনা চিন্তা করছেন। এই যে চারিদিকে একটা বিশৃঙ্খলা বাংলা জুড়ে এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ সিস্টেমটার জন্য যে মানুষকে এতটা হয়রানির শিকার হতে হচ্ছে, যেখানে লজিক্যাল ডিসপেন্সি বলে একটা ওয়ার্ড আপনারা শুনতে পাচ্ছেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। টাইটেল একটা শব্দ বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে, যেখানে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি বা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায়, কী বলবেন স্যার এই বিষয়ে? দেখুন স্যার, যেটা তৈরি হচ্ছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে। কাকে? না, আমাদের একটা নির্বাচন কমিশন দপ্তর আছে, নির্বাচন কমিশন আধিকারিক আছে, তারপরে যার যার এরকম আছে সেই আধিকারিক সবাইকে নিয়ে টিম তৈরি করে, যেমন আমাদের সংবিধান হয়েছিল, আমাদের পরশুদিন সোমবারে আমাদের সংবিধান, সেই সংবিধানে কারা ছিলেন? একদম টপে রেখেছিলেন ডক্টর বি আম্বেদকর। কেন? উনি একজন বিচক্ষণ মানুষ, উনি বিদেশ থেকে বিলেত পাট্টা করে এসেছেন, বিলেত পাট্টা মানে বিলেত ব্যারিস্টার ছিলেন। যাই হোক, উনা 20 জনের একটা তদানীন্তন সময়, তখনকার সময় 20 জনের একটা মেম্বারশিপ নিয়ে এই সংবিধানটা তৈরি হয়েছিল। এবার স্যার, এই যে স্যারটা করছে, এই স্যারটাও কিন্তু একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যেই আছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, 2002 সালের পর 2025 সাল, দীর্ঘ 23 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুই দেখলো না। হঠাৎ করে বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে জনসমীক্ষার নিরীক্ষে তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এপিক নাম্বারগুলো চেক করতে শুরু করলো। এত লং প্রসেস এতদিন ধরে করা হয়নি, যেখানে একটু ডিস্টার্ব তো থাকবেই। কী বলবেন এই বিষয়ে? সবচেয়ে বড় কথা কি, দেখুন স্যার যেটা করার নিয়ম সেটা হচ্ছে 20 বছর বাদে বাদে আমাদের তা, এবং প্রত্যেক 5 বছর বাদে বাদে আমাদের জনগণনা করা উচিত। আদিম সুমারি যেটা আমরা বলি। হ্যাঁ, কিসে কোনটা? আদিম সুমারি বলে আমরা জনগণনাকে বলি। রাইট। এটা আগে আমি করেছিলাম। আমি যখন 75-এ পাস করি, তখন আমি মানে কলেজ যখন করি, কলেজে যখন ছুটি থাকতো, আমাকেও আমার সোদপুরে পানিহাটি কনস্টিটিউশনে বাড়ি, সেখানে আমিও করেছিলাম। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে এরা তো ভুল করছে, জনগণনাটা কেন করছে না? তাহলেই তো প্রত্যেকের সব কিছু বেরিয়ে যায়। দেখুন, যে বাড়িতে নিউবর্ন বেবি হয়, আমাদের তৃতীয় লিঙ্গ কিন্তু খবর পেয়ে যায় যে এই বাড়িতে কি করে। আমরা চিন্তা করুন তো, আজ থেকে 50, 60, 70, 75 বছর আগেও তারা তৃতীয় লিঙ্গ ছিল যে এই বাড়িতে তাহলে সেখানে যে এখানে এত লোক জন্মচ্ছে, করছে, কত কি আসছে, বাইরে থেকে কে আসছে, ভেতর থেকে কে আসছে, এটা নিয়ে তারা কোনো কিছু নেই। তাই এটা তো আজকে একদিনের ঘটনা নয়, এটা বহুদিন ধরে হয়ে আসছে। সেই 1947-এর পরে যখন দেশ ভাগ হয়েছে, আজকে 2026, পাক্কা 79 বছর এই জিনিসটা চলছে। এটার কি সুরাহা আছে? এটার একমাত্র সুরাহা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের যে চিফ মিনিস্টার এবং গভর্নর, বিশেষ করে গভর্নরকে প্রত্যেক সচেতন হতে হবে, এবং প্রত্যেক মাসে গভর্নরকে একটা রিপোর্ট দিতে হবে। যে দপ্তর, এই যে জনগণনা দপ্তর আছে, সেখানে রিপোর্ট দিতে হবে। তারা কি করবে? প্রধানমন্ত্রীকে, এবং তাদের প্রধানমন্ত্রী সেটা লোকসভায় করে, তারপরে প্রেসিডেন্টকে, চেয়ারম্যান অনারেবল থাকে, ইন দ্য চেয়ার যে থাকে, পার্লামেন্টের যে অধ্যক্ষ থাকে, তার কাছে রিপোর্ট জমা দিলে রাজ্যসভায় পাশ হলে তখন রাষ্ট্রপতির কাছে পাঠাবে যে এই স্টেট থেকে আমি এই জনগণনা পেয়েছি। এবং আমাদের যে 28টা স্টেট আছে, এইভাবে সিস্টেমে, যে একটা সিস্টেমে প্রত্যেককে যেতে হবে। আচ্ছা, বাংলা বিদেশি বাঙালিদেরকে যে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ছাড়াও বাংলায় কথা বললে উড়িষ্যা, গুজরাট, বিভিন্ন মধ্যপ্রদেশ, ইউপিতে, বিহারে এত অত্যাচারিত হতে হচ্ছে, নিপীড়িত হতে হচ্ছে, তারপরেও
কোনো সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার, কোনো সরকারই এই তাদের পক্ষে দাঁড়াচ্ছে না। বা রাজ্য সরকার যদিও বলছে যে আমরা পরিযায়ী শ্রমিকদের আমরা 5,000 টাকা করে ভাতা দেবো, অনেক কিছুই বলছে, এখনও যেটা চালু হয়নি। কিন্তু এই প্রধানমন্ত্রী আমরা তো সাংবাদিক নিরপেক্ষই বলছি আপনাকে, এই যে বাঙালিদের নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, একটা প্রভাত প্রতিম পুরুষ, ওনাকে বলছেন বঙ্কিম দা। কি বলবেন এই বিষয়ে? এবার শুনুন, একটা ঘটনাটা কি জানেন তো, আমি আপনাকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন স্বাধীনতা পেয়েছি, তারপরে তো আমাদের জন্ম। এই স্বাধীনতার যারা এখন এই সমস্ত পার্টি করে যে সমস্ত পদ গ্রহণ করে আছে, যে অলংকার করে আছে পদগুলোকে, তারা তো স্বাধীনতাটাকে বোঝেনি, জানে না। হয় স্বাধীনতার পরেই তারা জন্মেছে, কেউ 50-55, এখন যারা আছে, আমাদের যে প্রধানমন্ত্রীর কথা বললেন, উনি স্বাধীনতার পরেই জন্ম, কেন ওনার 75 বছর, তাহলে স্বাধীনতা হয়েছে উনার, তাহলে স্বাধীনতার 2-3 বছর বাদে উনি জন্মগ্রহণ করেছেন। আমাদের চিফ মিনিস্টার দেখুন, উনি দীর্ঘদিন পলিটিক্স নিয়েই আছেন, কেন ওনার কলেজ জীবন থেকে উনি পলিটিক্সেই আছেন। এই পলিটিক্সের জন্য উনি ওনার সংসার পাতেনি এবং বহু কাজ উনি। এখন ঘটনাটা কি, পরিযায়ী শ্রমিক, এখন বাংলায় যদি কাজ না হয়, বাংলাতে আর বহু লোক চলে আসতো, বাংলা থেকে বহু লোক যাচ্ছে। এবার পরিযায়ী শ্রমিক কারা, কিসের পরিযায়ী শ্রমিক? তারা কি বিদেশ থেকে এসছে নাকি? তারা তো দেশের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে কাজের, পেটের সংস্থা, রুটি রোজগার। যেমন যে মন্ত্রীতে আছে, তার তো রুটি রোজগারের অভাব নেই, কোনোভাবে একটা সিলেকশন করে দিল, ইলেকশনের মাধ্যমে সিলেকশন হয়ে গেল, এবার সে 5 বছর বলতো কি না, আমাকে গাড়ি দেবে, এই দেবে, সেই দেবে, দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাব, অতএব আমি বেশ ভালোভাবে ভোগ করব। তার মানে কি, একটা পার্টিতে তাকে দাঁড় করিয়েছে, কিন্তু তার সেখানে অবদানটা কোথায় থেকে? মানুষ একবার আমরা কি করি দেখেছি, যে ছোটবেলায় কোনো রকম পার্লামেন্টের ভোট হতো, কে একজন আসতো, 5 বছর আর তার ইয়ে নেই। কেন হবে সেটা? আর বঙ্কিমদা যেটা বলছে, ওরা তো কালচারেই জানে না। আমি বিশেষ করে বলবো, আমাদের নরেন্দ্র মোদী যে প্রাইম মিনিস্টার হয়েছেন, উনি তো জনসংঘ RSS করতেন, সেখান থেকে ওনাকে ইলেক্ট করে, বলছেন যে সিলেকশন করে, ইলেকশন দিয়ে গুজরাটি উনি করেছেন। তারপরে কি করেছেন না করেছেন গুজরাটবাসীরা জানে। এখন এসছেন আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়ে, 11 বছর পরে উনি যে প্রত্যেকটা স্টেপ নিয়েছে, কোন স্টেপ কি কার্যকরী হয়েছে? কালকে এই তো ইউটিউবে আপনারা মাঝে মাঝে দেখবেন, আদানি কোথায় ছিল, কোথায় দাঁড়িয়েছে, তারপরে কোথায় ছিল, মোদি কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা কেন হবে? একটা সিস্টেমে, আমি প্রথম থেকে বলে আসছি যে একটা সিস্টেমের মধ্যে চলুন। কেউ আমরা বলতে পারি যে দেশের নিরাপত্তা যেখানে রয়েছে, দিল্লি ভারতবর্ষের রাজধানী, যেখানে একটা 11 বছর মেয়েকে গোলাপ ফুল বিক্রি করছিল রাস্তায়, সেখানে একটা দিল্লির মতো শহর, যেখানে নিরাপত্তায় মরা চারিদিকে, যেখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটোতেই বিজেপির সরকার, সেইখানে দেখা যাচ্ছে যে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়ার এবং তাকে রেপ করে আবার অবচেতন অবস্থায় ফেলে দেওয়া হলো। এই যে নিরাপত্তার অভাব, আর কেন্দ্র